আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখো এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আছে পদার্থের গঠন, পরমাণু অণু, মৌলিক প্রতীকের সংকেত, পরমাণুর সাংগঠনিক কণা, পারমাণবিক সংখ্যা, পদ সংখ্যা। তো দেখো শুরুতে আছে কি পদার্থের গঠন। তাহলে দেখো পদার্থের গঠন, পদার্থ কি? আমরা দুই চোখে যা কিছু দেখতাছি, আশেপাশে যা কিছু তুমি দেখতাছো সমস্ত কিছু কি পদার্থ, ঠিক আছে? এই পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। এই পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌলিক পদার্থ, একটা হলো কি মৌলিক পদার্থ, একটা হলো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ। তাহলে দেখো পদার্থ দুই প্রকার, একটা হলো মৌলিক পদার্থ, একটা যৌগিক পদার্থ। এই মৌলিক পদার্থটা কি দেখলে তাহলে আমরা দেখি মৌলিক পদার্থটা হলো মৌলিক পদার্থটা হলো যে পদার্থটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। তাহলে দেখো যেমন আছে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। অক্সিজেনকে যদি তুমি ভাঙো, অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। আবার যদি তুমি সালফারকে ভাঙো, সালফারকে ভাঙলে সালফার ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, একে বলা হয় মৌলিক পদার্থ। দেখো এই পর্যন্ত মোট 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে। মৌলিক পদার্থ পাওয়া গেছে। এই 118টির ভিতরে আমরা 98টি মৌল প্রকৃতিতে পেয়েছি। বাকি যে 20টা মৌল আছে, বাকি 20টি মৌল রাসায়নিকভাবে গবেষণাগারে গবেষণাগারে রাসায়নিক ভাবে পাওয়া গেছে। এই যে 20টা মৌল গবেষণাগারে রাসায়নিকভাবে পাওয়া গেছে, এই মৌলগুলো বলা হয় কৃত্রিম মৌল। এই মৌলগুলো বলা হয় কৃত্রিম মৌল। ওকে। এবং দেখো আরেকটা জিনিস সেখান থেকে জানার প্রয়োজন, যেটা যে আমাদের যে শরীর আছে, মানব শরীরে মোট 26টি মৌলিক পদার্থ পাওয়া যায়। মানব শরীরে মোট 26টি মৌল পাওয়া যায়। এই মৌলিক পদার্থ থেকে এই জিনিসগুলো আমাদের জানা খুব প্রয়োজন। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে আমরা ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাইতাছি না, তাকে কি বলতেছি আমরা? মৌলিক পদার্থ। যেমন কি হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ম্যাগনেসিয়াম, ফসফরাস। ঠিক আছে, এক কথায় আমরা যে পর্যায় সারণীতে 118টি মৌল পাইছি, ওই প্রত্যেকটা মৌলকে কি বলা হয়? মৌলিক পদার্থ। যে 118টি মৌলিক পদার্থ পাওয়া হয়েছে, তার মধ্যে 98টি মৌল আমরা কই পাইতাছি? প্রকৃতিতে পাইতাছি। 20টা মৌল গবেষণাগারে রাসায়নিকভাবে পাওয়া গেছে। তার এই 20টা মৌলকে বলা হয় কৃত্রিম মৌল। ঠিক আছে। আর মানব শরীরে মোট 26টি মৌল পাওয়া যায়। ওকে। এরপরে দেখো আছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ জিনিসটা কি আমরা যদি দেখি, যৌগিক পদার্থ হলো, দেখো যৌগিক পদার্থ হলো যেই পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক পরমাণু বা মৌল পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেই পদার্থকে ভাঙলে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, মৌল পাওয়া যায়, তাকে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ বলে। যেমন দেখো জৈবিক পদার্থ কি? যেই পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, তাকে বলতেছি আমরা যৌগিক পদার্থ। যেমন যদি আমরা চিন্তা করি পানির রাসায়নিক সংকেতটা কি? H2। এটাকে যদি আমরা ভাঙি, এখানে দুই মৌল হাইড্রোজেন পাবো, দুইটা, অক্সিজেন পাইতেছি একটা। দেখো পানিকে ভাঙ্গা আমরা দুইটা মৌল পাইতেছি, একটা কি অক্সিজেন পাইতেছি, হাইড্রোজেন পাইতেছি, একটা অক্সিজেন। ওকে। যদি আমরা সালফিউরিক অ্যাসিডকে ভাঙি, H2SO4, সালফিউরিক অ্যাসিড, এইখান থেকে আমরা দুইটা হাইড্রোজেন পাইতেছি,
একটা সালফার পাইতেছি, 4টা অক্সিজেন পাইতেছি। তাহলে মৌল একটা, সরি যৌগ একটা, এটাকে বাংলে আমরা 3টা আলাদা আলাদা মৌল পাইতেছি, এটাকে বলা হয় যৌগিক পদার্থ। ওকে, তারপর দেখো, তারপরে আমাদের আছে হলো পরমাণু ও অণু। দেখো পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন যদি আমি লিখি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ওকে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু। যেমন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেমন হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ম্যাগনেসিয়াম আছে, হ্যাঁ, সোডিয়াম আছে, এগুলাই কি প্রত্যেকটাই পরমাণু। ওকে, এক কথায় যদি বলতে যাই, পর্যায় সারণীতে যে 118টি মৌল আছে প্রত্যেকটাই কি পরমাণু। ওকে, এরপরে আছে অণু। অণু জিনিসটা কি? দেখো অণু হলো এই দুই বা ততোধিক, দুই বা ততোধিক মৌল বা পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে তাকে অণু বলে। অণু বলে, যেমন কি বলছি, দুই বা ততোধিক মৌল বা পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে তাকে অণু বলে। রাসায়নিক বন্ধনটা কি এটা তোমাদের এখন না জানলেও হবে, এটা তোমরা পঞ্চম অধ্যায় পাবা, রসায়নের পঞ্চম অধ্যায়ের দিকে যে পাবা। ঠিক আছে, বন্ধন জিনিস কি। ওকে, দেখো কি বলছি, অণু কাকে বলে? দুই বা ততোধিক মৌল বা পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে তাকে কি বলে? আমরা অণু বলি। যেমন অক্সিজেন, অক্সিজেন এবং অক্সিজেন, অক্সিজেন ও অক্সিজেন যুক্ত হইয়া অক্সিজেন অক্সাইড গ্যাস গঠন করে, অক্সাইড গ্যাস গঠন করে। আবার একটা কার্বন পরমাণু ও একটা অক্সাইড গ্যাস মিলা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে, এগুলাই বলা হয়। দেখো এখানে দুই বা ততোধিক মৌল, এগুলো কি মৌল না? দুইটা অক্সিজেন মৌল একটা অক্সাইড গ্যাস তৈরি হতেছে, আবার একটা কার্বন মৌল একটা অক্সাইড গ্যাস মিললে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতেছে, এগুলা বলা হয় অণু। ঠিক আছে, যখন দুই বা ততোধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হইয়া রাসায়নিক বন্ধনে আবদ্ধ হইয়া অন্য একটা পদার্থ, মানে যে পদার্থ তৈরি হইতেছে, এটা কি আমাদের অণু। ওকে, তো এরপরে দেখো, এরপরে আছে আমাদের মৌলের প্রতীক বা সংকেত। মৌলের প্রতীক বা সংকেত। দেখো প্রতীক জিনিসটা কি? প্রতীক জিনিসটা কি? কোন মৌলের ইংরাজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বানানটা হয় নাই, দেখো সংক্ষিপ্ত, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। দেখো প্রতীক জিনিসটা কি বললাম? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। ওকে, যেমন যে কোনো একটা মৌলের যে নামটা আছে ইংরেজি, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন HIYDRO ব্রোজেন, হাইড্রোজেন, এই যে পুরো নামটা, এটা ইংরেজি নামের যে প্রথম অক্ষর আছে এস, এটাকে বলা হয় প্রতীক। ঠিক আছে, এটাকে বলা হয় প্রতীক। যেমন কার্বন, কার্বনের প্রথম অক্ষর কি? সি না, এটাকে বলা হয় প্রতীক। তাহলে দেখো কোন মৌলের ইংরাজি নামের প্রথম অক্ষর যে আছে এটাকে বলা হয় প্রতীক হিসাবে আমরা ইউজ করা হয়। যদি একই সংখ্যার একাধিক মৌলের নাম আসা পড়ে, যেমন একটা সংখ্যা দিয়ে একাধিক মৌলের নাম আসা পড়ে, তখন আমরা কি করব? এই ক্যাপিটাল একটা বড় হাতের অক্ষরের সাথে ওই আরেকটা দ্বিতীয় যে অক্ষরটা আছে না ছোট হাতের,
ওটা দ্বারা প্রতীক প্রকাশ করছি, যেমন কার্বনের সি দ্বারা প্রকাশ করছি। তারপর কি আছে ক্লোরিন, ClO ক্লোরিন, ঠিক আছে। ক্লোরিনের কি এই যে সি, এটাতেও সি এটাতেও সি, তাহলে কি আমি সি দ্বারা কি দুইটাকে প্রকাশ করলে আমার কি উলট পালট প্রকাশ বেজে যাবে না? কোনটা কার্বন কোনটা ক্লোরিন, এই জন্য প্রথমে যে সিরিয়াল অনুযায়ী আসে, পারমাণবিক সংখ্যার সিরিয়াল অনুযায়ী যে প্রথমে আসে তাকে সি রাখা, পরবর্তীতে সি দ্বারা যতগুলা মৌল আসবে এগুলার কি প্রথম অক্ষর এবং তারপরের যে ছোট হাতের অক্ষরটা আছে এটা দ্বারা প্রকাশ করা হয়। যেমন ক্লোরিনকে Cl দ্বারা প্রকাশ করা হয়, ওকে। যেমন ক্লোবার্টকে প্রকাশ করা হয় সি দ্বারা, CO দ্বারা, ঠিক আছে, বুঝছো? এরপরে আছে দেখো সংকেত। সংকেত জিনিসটা কি হলো দেখো, সংকেত জিনিসটা হলো, সংকেত হলো যেমন একটা অণুকে প্রকাশ করতে যা ব্যবহার করা হয়, যেমন হাইড্রোজেনের একটা অণুকে প্রকাশ করতে হাইড্রোজেনের হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করা হয় H2 দ্বারা, ওকে। হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করা হয় H2 দ্বারা, এটাই হলো কি সংকেত, ঠিক আছে। এবং অক্সিজেনের একটা প্রতীককে প্রকাশ করা হয় O2 দ্বারা, যেমন ক্লোরিনের একটা প্রতীককে প্রকাশ করা হয় Cl দ্বারা, Cl2 দ্বারা, এবং পানিকে প্রকাশ করা হয় H2O দ্বারা। এগুলোকে বলা হয় সংকেত, এগুলোকে বলা হয় সংকেত। এখন দেখো এরপরে আছে পরমাণুর সাংগঠনিক কণা। পরমাণুর সাংগঠনিক কণার জিনিসটা কি দেখো, পরমাণুর সাংগঠনিক কণা হলো, দেখো প্রত্যেকটা মৌলিক পদার্থে তিনটা কণা থাকে, প্রত্যেকটা মৌলিক পদার্থে কি থাকে, তিনটা কণা থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন। ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রত্যেকটি মৌলিক পদার্থে তিনটি কণা থাকে। এগুলো হলো ইলেকট্রন প্রোটন ও নিউট্রন, ঠিক আছে। যতগুলো 118টা মৌলের ভিতরে প্রত্যেকটি মৌলে শুধুমাত্র হাইড্রোজেন ব্যতীত, ঠিক আছে, H2 এই হাইড্রোজেন ব্যতীত প্রত্যেকটি মৌল এই তিনটি কণা দ্বারা গঠিত, ঠিক আছে। হাইড্রোজেনে একমাত্র তিনটি কণা নাই, হাইড্রোজেনে শুধুমাত্র প্রোটন আর ইলেকট্রন থাকে, নিউট্রন পাওয়া যায় না, ওকে। তাহলে দেখো পারমাণবিক সাংগঠনিক কণা জিনিসটা কি, প্রত্যেকটি মৌলিক পদার্থে তিনটি কণা থাকে, এগুলো হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন। এই ইলেকট্রন প্রোটন নিউট্রন গুলোকে পরমাণু সাংগঠনিক কণা বা মৌলিক কণা বলে, এগুলোকে বলা হয় পরমাণু সাংগঠনিক কণা বা মৌলিক কণা। এগুলোকে বলা হয় পরমাণুর সাংগঠনিক কণা, ওকে। তারপর দেখো তাহলে পরমাণুর সাংগঠনিক কণা কি কি, ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, তাহলে দেখো ইলেকট্রন জিনিসটা কি, ইলেকট্রন হলো পরমাণুর একটা কি মৌলিক কণিকা। ইলেকট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা বা কণা, ঠিক আছে, যা ঋণাত্মক আধান যুক্ত, ঠিক আছে। তোমার ইলেকট্রন কি জানা লাগবে দেখো,
ইলেকট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা বা কণা যার ঋণাত্মক আধানযুক্ত। ঠিক আছে, এখন আমার এই ইলেকট্রন থেকে যা জানা লাগবে তা হলো এই ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। ঠিক আছে, ই দ্বারা। এই ইলেকট্রনের একটা চার্জ আছে, এই ইলেকট্রনের একটা চার্জ বা আধান আছে। এই চার্জ বা আধানটা হইল -1.6 টেন ইনভার্স 23 কুলম্ব। ঠিক আছে, এই ইলেকট্রনের চার্জটা কত? -1.6 × 10⁻23 কুলম্ব। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এবং এই ইলেকট্রন একটা ভর আছে, এই ভরটা হলো 9.11 × 10⁻28 গ্রাম। 28 গ্রাম। দেখো ইলেকট্রন জিনিসটা কি? তাহলে ইলেকট্রন হলো পরমাণুর একটা মৌলিক কণিকা যা ঋণাত্মক আধানযুক্ত, আর এই ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। আর ইলেকট্রনের একটা চার্জ আছে, চার্জটা হলো 1.6 × 10⁻23 কুলম্ব। এবং ইলেকট্রনের একটা ভর আছে, ভরটা হলো 9.11 × 10⁻28 গ্রাম। দেখো এই ইলেকট্রনের আদানটা হলো, ইলেকট্রনের আদান হলো আপেক্ষিক আদান -1। ইলেকট্রনের আপেক্ষিক আদান ধরা হয় -1, যেহেতু ইলেকট্রন চার্জ -1.6 × 10⁻23 যেটা অনেক আছে, তাই ইলেকট্রনের আদানটাকে ধরা হয় ইলেকট্রনের আপেক্ষিক আদান। এটাকে বলা হয় আপেক্ষিক আদান। ওকে, আর এটা হলো ভর, এটা হলো ভর, এটা হলো চার্জ। আর ইলেকট্রনের ভর, দেখো ইলেকট্রনের ভর হলো প্রোটন ও নিউট্রনের চেয়ে 1840 গুণ কম। ঠিক আছে, এই যে পরমাণু সাংগঠনিক কণার ভিতরে আমরা তিনটা মৌল পেলাম না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই প্রোটন আর নিউট্রনের চেয়ে ইলেকট্রনের ভরটা 1840 গুণ কম। তার মানে যে ভরটা, এটা খুবই নগণ্য। তাই এই ইলেকট্রনের ভর ধরা হয় 0। কত ধরা হয়? 0। ঠিক আছে, আপেক্ষিক ভরকে 0 ধরা হয়। মাথায় থাকবে ইলেকট্রনের এই যে টপিকগুলো আমি লিখলাম, ইলেকট্রন কি জিনিসটা, কি ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আপেক্ষিক আদান এবং ইলেকট্রনের ভর। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে কত গুণ কম তার ভর। এগুলা, এই জিনিসগুলো তোমার একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে। তারপরে দেখো যে এটা তো আমার একটা মৌলিক কণিকা, আরো যে আমার একটা মৌলিক কণিকা আছে প্রোটন। এই প্রোটন সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো প্রোটন হইল পরমাণুর আরেকটি মৌলিক কণিকা। পরমাণুর আরেকটি মৌলিক কণিকা। ঠিক আছে, যা ধনাত্মক আধানযুক্ত, যা ধনাত্মক আধান যুক্ত। ওকে, প্রোটন হলো পরমাণুর আরেকটি মৌলিক কণিকা যা ধনাত্মক আধানযুক্ত। একে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, একে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। এই প্রোটনেরও একটা চার্জ আছে, প্রোটনেরও একটা চার্জ আছে। এই প্রোটনের চার্জটা হলো +1.6 × 10⁻23 কুলম্ব। ঠিক আছে, প্রোটনের চার্জটা কত? +1.6 × 10⁻23 কুলম্ব। ওকে, আর এই প্রোটনের ভর হলো 1.673 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, এই প্রোটনের ভরটা কত? 1.673 × 10⁻20 গ্রাম। আর এই প্রোটনের আপেক্ষিক আদান হলো +1। আপেক্ষিক আদান হলো +1 এবং প্রোটনের ভরটা হলো 1। প্রোটনের ভর কত? 1। এটা হলো প্রোটনের চার্জ, এটা হলো প্রোটনের ভর, এটা হলো আপেক্ষিক আদান, আপেক্ষিক
আদান, এটা হলো প্রোটনের বল, এটা হলো আপেক্ষিক বল, আপেক্ষিক বল। এন্ড প্রোটন সম্পর্কে আমার এই জিনিসগুলো মাথায় দরকার, আমার বিভিন্ন এমসিকিউতে আসে এবং বিভিন্ন অঙ্কে সলভ করার জন্য আমার এই প্রোটনের বলটা জানা দরকার, ঠিক আছে। আপেক্ষিক আদান, তাহলে প্রোটন জিনিসটা কি? পরমাণুর আরেকটি মৌলিক কণিকা যা ধনাত্মক আধানযুক্ত, একে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রোটনের চার্জ হতো +1.6 × 10⁻23 কুলম্ব এবং প্রোটনের ভরটা হলো 1.673 × 10⁻24 গ্রাম। প্রোটনের আধান হলো +1, প্রোটনের আপেক্ষিক ভর হলো 1, ঠিক আছে। এরপরে যদি তুমি যাও, দেখো এরপরে আছে আমার আরেকটা মৌলিক কণিকা হলো নিউটন, একটা মৌলিক কণিকা আছে নিউটন, ওকে। দেখো নিউটন মূলত পরমাণুর আরো একটি মৌলিক কণিকা যার কোনো আধান বা চার্জ নেই। দেখো নিউটন হলো পরমাণুর আরো একটি মৌলিক কণিকা যার আধান বা চার্জ শূন্য অথবা শূন্য বলতে পারো, শূন্য বা নাই, শূন্য বা নাই। একে প্রকাশ করা হয়, একে প্রকাশ করা হয় এন দ্বারা, ঠিক আছে। একে প্রকাশ করা হয় এন দ্বারা, ওকে, মাথায় থাকবে। নিউটন হলো পরমাণু আরো একটি মৌলিক কণিকা যার আধান বা চার্জ শূন্য, একে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে দেখো নিউটনের চার্জটা কত? শূন্য। নিউটনের চার্জ শূন্য। নিউটনের ভরটা কত? 1.675 × 10⁻24 গ্রাম। মানে প্রোটনের চেয়ে সামান্য একটু বেশি, প্রোটনের চেয়ে সামান্য একটু বেশি, ঠিক আছে। এবং নিউটনের আপেক্ষিক আধান হলো, ঠিক আছে, এবং এর ভর হলো, নিউটনের আপেক্ষিক ভর হলো 1, ওকে। এটা হলো নিউটনের চার্জ, এটা হলো ভর, এটা হলো নিউটনের আপেক্ষিক চার্জ অথবা আধান, ঠিক আছে। এটা হলো নিউটনের আপেক্ষিক বল, আপেক্ষিক বল। এই হলো নিউটনের কিছু তথ্য। এই ইলেকট্রন, প্রোটন, নিউটনের যে কিছু তথ্য আমি দিলাম, এই তথ্যগুলো তোমরা একটু কষ্ট করে মাথায় রাখবে, যেগুলো আমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো পরমাণুর সাংগঠনিক কণার পরে আছে কি আমাদের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা কি? দেখো পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাটা বিভিন্ন সৃজনশীলের ক প্রশ্নে আসে, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা হলো কোন মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, কোন মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, কোন মৌলের প্রোটন সংখ্যাকেই, প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, মাথায় থাকবে। তাহলে কি শিখলাম আমরা? পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। এটা এতটুকুই এনাফ, এটা বেশি দরকার নেই, পারমাণবিক সংখ্যা এতটুকু পারলে হবে। এরপরে যে টপিকটা ছিল ভর সংখ্যা। দেখো ভর সংখ্যা জিনিসটা কি? ভর সংখ্যা, দেখো ভর সংখ্যাটা হলো কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে, কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বলে। দেখো ভর সংখ্যা কি? কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বলে। তাহলে আমরা লিখতে পারি ভর সংখ্যা
সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। মাথায় থাকবে? তাহলে লিখতে পারি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখানে তোমার আরেকটা জিনিস দরকার জানা। দেখো, যেমন সাপোজ আমি একটা মৌল ধরলাম এক্স, একটা মৌল। এই মৌলের এইখানে একটা সংখ্যা আছে, সাপোজ মনে করো 11, এইখানে আছে 23। দেখো, একটা মৌল এক্স, একটা মৌল ধরলাম, এই মৌলের বাম দিকে যে নিচের যে সংখ্যাটা থাকে এটাই হলো আমাদের প্রোটন সংখ্যা। এটাই কি আমাদের প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা। এটাই কি আমাদের পারমাণবিক সংখ্যা। ওকে, এই যে কোনো মোলের বাম দিকে যে মানটা থাকে এটাকে বলা হয় প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা, এবং বাম দিকে যে উপরের যে মানটা দেখতে পারতেছ এটাকে বলা হয় ভর সংখ্যা। এটাকে বলা হয় ওই মোলের ভর সংখ্যা। ওকে, তাহলে এটাকে বলা হয় প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা, এটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে নিউটন সংখ্যাটা আমরা কিভাবে বের করব? নিউটন সংখ্যাটা হলো, এই মৌলের নিউটন সংখ্যাটা হলো এই যে ভর সংখ্যাটা আছে না, এই ভর সংখ্যা 23 থেকে আমাদের এই যে প্রোটন সংখ্যাটা আছে না, এটা বিয়োগ করলে আমরা কি পাইতেছি? নিউটন সংখ্যা পেয়ে যাব। ওকে, নিউটন সংখ্যার সূত্র কি? তাহলে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। কয়টা আছে? 12। তাহলে এই মৌলের নিউটন সংখ্যা হলো 12টি। নিউটন সংখ্যা হলো 12টি। তাহলে আমরা লিখতে পারি কি, এইখান থেকে যদি লিখতে চাই আমরা লিখতে পারি কি, নিউটন সংখ্যা সমান সমান, অথবা দেখো এই জায়গা থেকে লিখি, যদি এটুকু একটু আমি মুছি, দেখো এইখান থেকে যদি আমি নিউটন সংখ্যাটা বের করতে চাই তাহলে নিউটন সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি? নিউটন সংখ্যা সমান সমান এই যে ভর সংখ্যা, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা এটা কিভাবে হলো? আমরা যদি দেখো অঙ্কে করি না, অঙ্কের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ছিল, এই নিউটন সংখ্যাটা আমরা এই পাশে রাখছি, এই প্রোটন সংখ্যাটা এই পাশে আছে, এটা সমান চিহ্নের এই পাশে পাঠালে আছে পজিটিভ অবস্থায়, প্লাস অবস্থায়, এই পাশে পাঠালে বিয়োগ হবে না, তাহলে কি হয়? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে সেম টু সেম যদি আমরা প্রোটন সংখ্যা বের করতে যাই তাহলে কি হয়? প্রোটন সংখ্যা সমান সমান কি, এই নিউটন সংখ্যাটাকে এখন এই পাশে অপোজিট করতে হবে, তাহলে ভর সংখ্যা, এই নিউটন সংখ্যাটা পজিটিভ, এই পাশে আসলে নেগেটিভ, তাহলে লিখতে পাই না ভর সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো একটা মৌল থেকে এই তিনটা জিনিস থাকে, একটা কি প্রোটন, নিউটন, একটা ভর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। দেখো, ভর সংখ্যা বের করতে হয় প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা যোগফল করে, আর যদি নিউটন সংখ্যা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যাটা বিয়োগ করতে হবে, এবং প্রোটন সংখ্যা বের করতে হলে এই ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যাটা বিয়োগ করতে হবে। ওকে, তোমরা যদি বুঝা থাকো তাহলে এই পড়াগুলো তোমরা একটু রিভিশন দেবা। ঠিক আছে, এই পড়াগুলো তোমরা এখন একটু বসে বসে রিভিশন দিবা। আমি যা পড়াইলাম এই পড়াগুলো ঠিকঠাক মতো ট্রাই করবা। ঠিক আছে, দেখো তুমি এই বই থেকে এই টপিকগুলোর ভিতরে তোমার কোনো কিছু বাদ গেল কিনা। ঠিক আছে।